এখন আপনি কি জমি চান না বাপ মা চান? আমি একটু ওর সাথে কথা বলি। যান বাইরে গিয়ে বসেন, আমি আসতেছি। বস চাপাই দেন, বলেন, মন খুলে বলেন, যা আসতেছে মন থেকে সেটাই বলেন। কি মনে হয় এটা আপনার পরিবার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 167। প্রচার হয়েছিল 31/3/2022-এ। তার মানে আজ থেকে প্রায় কি ডেফিনেটলি 2 বছর আগের গল্প এটা। 2 বছর হয়েও আরও 1 মাসের মতো হয়ে গেছে, রাইট? 2 বছর 1 মাস আগে প্রচারিত হয়েছিল এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রাসেল। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে আজকে 346, ইন টোটালি 376। তো এই ভদ্রলোকের যেটা ঘটনা ঘটেছে আমি একটু পরে বলছি। তার আগে বলছি যে ওনার যেটা মনে ছিল, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা এবং ঠিকানা ছিল, উনি বলেছিলেন যে ঢাকার মিরপুর 1 শাহ আলীর মাজারের কাছাকাছি হতে পারে, কলার আড়তের পেছনে। এটাতে উনি আসলে ঘটনা কি ঘটেছে আমি একটু পরে আপনাদেরকে পড়ে শোনাবো। ভদ্রলোক চলেও এসছে আমার অফিসে। তো উৎস সন্ধানকারীর ঘটনাটা খুব ইন্টারেস্টিং। এটা আসলে আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি না যে আমাদের এই অনুষ্ঠানটা পুরোপুরি আগাগোড়া মিরাকল মনে হয়। তার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই অনুষ্ঠানটার জন্মটাও একটা মিরাকল। কারণ তাসলিমার যে এপিসোডটা প্রথম পর্ব ছিল তখন আপন ঠিকানা বা লস্ট অ্যান্ড ফাউন্ড নাম দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়নি। তাসলিমার অনুষ্ঠানটা ছিল পুরো 1 থেকে 1.5 ঘন্টা অনুষ্ঠানের মধ্যে ছোট্ট একটা ক্লিপস। যেই ক্লিপসটা ফেসবুকে আমি প্রচার করেছিলাম মূলত প্রোমো হিসেবে, যাতে করে অনুষ্ঠানটা মানুষ এসে বুধবারের দিন রাতে ঢাকা এফএমে শোনে। আপনি চিন্তা করে দেখেন, আমি ক্লিপসে 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার একটা অনুষ্ঠানের মধ্যে ওনার বাড়ি কোথায়, কোথা থেকে হারিয়ে গেছে, কী অবস্থা, এটুকু না রেখে আমি তো অন্য কিছুও রাখতে পারতাম, কারণ অনুষ্ঠানের পুরো সময়টা জুড়েই অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমি যে অতটুকু রেখেছি ওটাও আমার মাথায় আসে না আমি কেন রেখেছি। এবং এই অনুষ্ঠানটা প্রচার হওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে যখন পরিবারটা পাওয়া গেল, তখনও আমার বিশ্বাস হয়নি যে অনুষ্ঠানটা মানে এই ক্লিপসটার মাধ্যমে পরিবার পাওয়া গেছে। প্রায় 24 বছর পরে সেই পরিবার পাওয়া গেল। একটা এপিসোড প্রচার হওয়ার পরে যে পরিমাণ মানুষের আগ্রহ আমি দেখলাম, এই পরিমাণ আগ্রহকে আমার কাছে মনে হয়েছে যে ইট ক্যান বি আ গুড কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া। তারপরে তো আমি বেশ কয়েকটা অনুষ্ঠান সাকসেসফুলি করলাম, 7টার মধ্যে প্রায় 4টা না 5টা সাকসেসফুল হলো। তারপরে তোমার মাথায় খুলে গেল যে আমি এটাকে কীভাবে করব। এবং এই অনুষ্ঠান করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে প্রথম ধাপ রাখা উচিত এভাবে, দ্বিতীয় ধাপ রাখা উচিত এভাবে, তৃতীয় ধাপ রাখা উচিত এভাবে, চতুর্থ এভাবে, পঞ্চম এভাবে, ষষ্ঠ এভাবে। এবং প্রত্যেকটা জিনিস কয়টা রুম লাগবে, কিভাবে করতে হবে না হবে, সেগুলো আমি অনুষ্ঠান করতে করতে শিখেছি। আমি কোনো কিছু পরিকল্পনা করে মাঠে নামিনি। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় এটা একটা পুরাপুরি মিরাকল টাইপের অনুষ্ঠান, নাম্বার 1। নাম্বার 2, ইদানিং আপনি ফেসবুকের ভিউজ যদি আপনি খেয়াল করেন, ইউটিউবের ভিউজ যদি আপনি খেয়াল করেন, টানা 4 বছর একই ধরনের কন্টেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুভ করা, ডেফিনেটলি মানুষের এন্টারটেনমেন্টের আগ্রহের জায়গাটা অনেক কমে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি সাকসেসফুল হওয়ার রেটটা খেয়াল করেন তাহলে এটা ক্রমান্বয়ে বেড়েছে। গত বছরের তুলনায় এবছরের সাকসেস রেট বেশি, তার আগের বছরের তুলনায় এবছরের সাকসেস রেট বেশি। তার মানে এটা ভিউজের উপর ডিপেন্ড করে না। তো সব কিছু মিলিয়ে আমি মোটামুটি যুক্তি খুঁজে পাই না। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় এই অনুষ্ঠানটা পুরোপুরি মিরাকল টাইপের একটা অনুষ্ঠান। অ্যান্ড আল্লাহ ব্লেসড আস যে আমাদের মতো, বিশেষ করে আমার টিম মেম্বার এবং আমি সহ আমার কিছু ভাই ব্রাদার সবাইকে উনি অনুষ্ঠানের জন্য কবুল করেছেন, যে কারণে আমরা আসলে নিরলসভাবে কাজ করে যেতে পারছি, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হলো এই যে এপিসোডটার ব্যাপারে আপনি ধরেন, এই এপিসোডটাতে এসছে আমার কাছে মেইল। আমি আপন ঠিকানার মেইল চেক করি না কতদিন, আমি জানিও না। হঠাৎ করে মনে হলো মেইলে ঢুকে দেখি তো কী লিখেছে। ঢুকলাম, কোনো মেইলে হাত পড়েনি, ডিরেক্টলি হাত পড়েছে এই মেইলটাতে। এবং সঙ্গে সঙ্গে আমি এটা চেক করলাম। চেক করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা কাকতালীয় হতে পারে। আমি ডিটেল যাইও নি, মানে ধাম করে একটা স্ক্রিনশট নিয়ে আমি আরিফ ভাইকে অ্যাসাইন করলাম যে দেখেন তো খোঁজ করে। আরিফ ভাই আমাকে সন্ধ্যার মধ্যে জানালো ভাইয়া ফ্যামিলি পাওয়া গেছে এবং এই হচ্ছে অবস্থা। তবে প্রাইমারি আপডেট দিলেও দেওয়া যেতে পারে। ডেফিনেটলি আমি প্রাইমারি আপডেট দিয়েছিলাম এটারও।
ছবি আকারে। তো এই যে ব্যাপার, এগুলো আসলে আমাদের অনুষ্ঠানের নতুন কিছু নয়, এগুলোই আমাদের স্বাভাবিক। আমি অসংখ্য মিরাকল দেখেছি আমার ব্যক্তিগত জীবনে এবং অসংখ্য মিরাকল দেখেছি অনেক মানুষের গল্পে, কিন্তু আপন ঠিকানায় আমি যত মিরাকল দেখেছি, এখন মিরাকলই আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে, আমি মোটেও অবাক হই না। তো যাই হোক, রাসেল খুব হাসি হাসি মুখ নিয়ে ওয়েট করছে, আমি কথা বাড়াবো না, আমি দ্বিতীয় ধাপে যেতে চাই। আসরের আজান পড়ে গেছে এবং এই দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলছি, আমাদের অনুষ্ঠানের আগাগোড়ার পুরো প্রক্রিয়াটি হচ্ছে যিনি অতিথি এখানে আসেন তার সিদ্ধান্তের উপর নির্ভর করে, এবং যারা পরিবার হিসেবে দাবি করেছেন তারা সহ যিনি এসছেন তাদের সবাইকে আমরা বলি ডিএনএ টেস্টটা আপনারা নিজেরা করে নেবেন। আমরা ডিএনএ টেস্ট করি না বা করতে পারি না, সেটা আমরা অনুষ্ঠানের শুরু থেকে আজ পর্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়ে এসেছি এবং ডিসক্লেমারেও আমরা সবসময় স্পষ্টভাবে বলি, এবং এই জন্যেই শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে আমরা কাজ করি, যারা নিজের ভালো মন্দ সিদ্ধান্ত বাংলাদেশের আইন অনুযায়ী তারা নিতে পারেন। তো এই হলো বিষয়। আর রাসেলের মাথায় অনেকগুলো কাটা দাগ ছিল, কেন ছিল সেগুলো আমরা হয়তো বা রাসেলকেও জিজ্ঞেস করব, রাসেলের পরিবার যারা যদি কেউ বেঁচে থাকেন তাদেরকেও আমরা জিজ্ঞেস করব। আর শেষবেলা একটা কথা বলছি, প্রথম ইন্ট্রোর শেষবেলা, সেটা হলো যে এখানে যাদেরকে টাইম দেওয়া হয়, যারা সূচনা পর্ব দেখছেন তাদের সবাইকে বলবো হাতে 1-2 ঘন্টা টাইম বেশি করে নিয়ে আসবেন, কারণ অনেকক্ষণ ওয়েট করতে হয়। এই ওয়েটটা একেবারেই আমাদের অনিচ্ছাকৃত। প্লিজ হাতে করে সময় নিয়ে আসবেন এবং পানিও নিয়ে আসবেন বেশি করে, কারণ অনেক সময় দেখা যায় রোদের মধ্যে বসে থাকতে হয়, আউটসাইডে বসে থাকতে হয়, হয়তো কোনো একটা দোকানে বসে থাকতে হচ্ছে। কারণটা হচ্ছে আমরা ওই অ্যাকোমোডেশন দিতে পারি না, এটা আমরা অকপটে স্বীকার করি। তো সেই জায়গাটা থেকে আপনারা সেভাবে প্রিপারেশনটুকু একটু নিয়ে আসবেন। আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম রাসেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একটু তো চেঞ্জ হয়েছে মনে হচ্ছে চেহারা দেখে 2 বছরে। কেমন লাগতেছে এই যে 2 বছর পরে আমরা একটা গুড নিউজ দিতে যাচ্ছি মনে হচ্ছে, এটা শোনার পরে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি। আপনি নিজে কখনো চিন্তা করছেন এরকম একটা ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, যেটা সাধারণত 5-7 দিনের মধ্যে পাওয়া যায়? জি না, কখনো চিন্তা করেন নাই না? আচ্ছা, তো আপনি দেখে চেষ্টা করছিলেন এই ভিডিও প্রচারের পরে যোগাযোগ করার কারোর সাথে? না, চেষ্টা করেন নাই? না। আপনি এখন আছেন কোথায়? আমি এখন শরীয়তপুরে আছি। শরীয়তপুরে? জি। ভিডিও প্রচারের পরে কেউ কি আসছিল আপনার সঙ্গে যোগাযোগ করতে? জি না, কেউই আসে নাই। আচ্ছা, বিয়ে শাদী করছেন আপনি? জি। তো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা? এক ছেলে, মাশাআল্লাহ। এক ছেলে। তো নিয়ে আসেননি কেন আপনার স্ত্রীকে, পরিবারকে? আমার স্ত্রী অসুস্থ আর বাচ্চাও ছোট, বাচ্চা 11 মাস হয়েছে। 11 মাস। কেউ আসলো না সাথে? জি না। ঠিক আছে, আল্লাহ ভরসা। চলেন আপনাকে ভিতরে বসাবো, আপনার ফ্যামিলি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, যদি হয়ে থাকে। মাঝামাঝি বসেন, এখানে বসবেন 5-7 মিনিট, হ্যাঁ? জি। যারা আসছে ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? জি। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরু প্রাক্কালে আপনাদেরকে একটু দেখাতে চাই যে বর্ণনাটুকু আছে হারিয়ে যাওয়ার। বর্তমান বয়স 24, 6-7 বছর বয়স ছিল, মিরপুর 1 নম্বরে থাকতো এবং উনি শাহরির মাজারে করতে গিয়েছিল। সেখানে আমাকে একটা লোক কিছু খেতে দিলে আমি সেটা খেয়ে ফেলি, তারপর কি হয়েছে আমি সঠিক বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখে আমি লঞ্চে। কিছু মানুষকে জিজ্ঞেস করি আমি এখানে কেন, কেউ কিছু বলতে পারছে না। ওনারা আমাকে জিজ্ঞেস করে তোমার বাসা কোথায়, আমি বলি মিরপুর 1। তখন এক ভদ্রমহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, সেই বাসায় আমি কয়েকদিন ছিলাম। সেই বাসা থেকে আমাকে অন্য এক মহিলার বাসায় কাজে দেয়। এই হলো ঘটনা বেসিক্যালি। আচ্ছা, বাবা ঢাকা গাবতলীতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, এটা ওনার মেমোরিতে আছে, ঠিক আছে? তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে ওকে আসলে কিছু একটা খাইয়ে সেন্সলেস করে তারপরে মিরপুরের এই মাজার থেকে কেউ চুরি করেছে, এটা হচ্ছে বিষয়। এবং ওর মাথায় অসংখ্য কাটা দাগ আছে, যেটা আমি বলছিলাম আসলে কেন হয়েছে সেটাও আমরা জানি না। এদিকে মহিউদ্দিন আমাকে বললো যে ওদের পরিবার থেকে নাকি বলা হয়েছে। কি বলা হয়েছে বলো তো? যেন বলতে যাচ্ছে যে বর্তমান যে পরিবাররা আছে, বর্তমান ওই পরিবার বলতেছে আর কি এখানে ভিডিও না করার জন্য বা ভিডিও প্রচার না করার জন্য। এটা তো সন্দেহমূলক কথাবার্তা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসেন একজন। আচ্ছা, সবাই তো বসেছিলাম, অনেক কষ্ট হয়েছে বোধহয়, একটু কথা বলি আমি, হ্যাঁ? আচ্ছা, কি নাম আপনার? সকিনা। 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 আপনার কোনো ছেলে হয়েছে? ছেলের নাম কি? রাসেল। রাসেল। আচ্ছা,
আপনার নাম? আমার নাম জলেখা। আপনি বোন? কয় ভাই বোন আপনারা? আমরা মনে করেন 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আচ্ছা, নামগুলো বলেন তো একটু। এই মনে করেন শাহিন, রাসেল, নাসরিন, জলেখা। এই 4 জন। তার মধ্যে রাসেল হারাই গেছে না? ওকে, ঠিক আছে। আপনার নাম? নাসরিন। আপনি বোন? জি। আপনিও বোন। আপনার পরিচয় ভাই? নাম? নাম হলো শাহিন ভাই। আপনি কি ভাই? আপনি ভাই। ওকে, মাশাআল্লাহ। আপনার নাম? সাফিয়া বেগম। আপনি কি হন? আমি কিছু হই না, আমি আর কি সোর্স। এই ভিডিও সোর্স আপনি? জি জি জি। কি ঘটনা করছে আপনি বলেন তো একটু আমাদেরকে, কিভাবে কি হলো? এই রাসেল একদিন কেন মিরপুরে গেছে না, কিন্তু আপনি আমাদের 2 বছর পরে এই ভিডিও দেখে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন? এটা তো 2 এই বছর ছেলে আগে ভিডিও করার আগে গেছে। হ্যাঁ, মিরপুরে মানে আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে? ভিডিওটা দেখলেন কবে এটা বলেন আগে। আমি ভিডিওটা দেখছি ঈদের 2 দিন আগে। এই রোজার ঈদের? হ্যাঁ, আচ্ছা। এই 2 দিন আগে দেখি কি যে রাসেল নামে করেছি, সার্চ দিছি, এখন দেখি 3টা রাসেল আসছে আপন ঠিকানায়। আপন ঠিকানায়। এটা একটা ভালো জিনিস। এদিকে আসুন তোমরা দুইজন, আমি একটু মনে করাই দিই। একটা খুব ভালো কাজ করছে। আমি এদেরকে দুজনকে রেখে একটু একটা জিনিস আপনাদেরকে মনে করাই দিচ্ছি। আমার দিকে ধরো তো ক্যামেরাটা। এখন একটা কাজ আপনারা করবেন, এটা খুব ভালো একটা জিনিস উনি বললো। আমার দেখেন এত সিম্পল জিনিস অনেক, রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে সহজ কথা যায় না বলা সহজে। সিম্পল একটা জিনিস কিন্তু আমার মাথায় আসে নাই। আপন ঠিকানার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনাদের পরিবার থেকে যদি কেউ হারিয়ে গিয়ে থাকে, ওই নাম দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে নাম দিয়ে সার্চ দেবেন। কারণ ওখানে প্রায় এখন প্রায় 600-র কাছাকাছি এপিসোড আমরা করেছি। 578 না লাস্টে গেল? 578 টাকা, 579 আছে। 579 জন এখানে আছে। আর জি কিবরিয়া চ্যানেল এবং আপনার হচ্ছে আপন ঠিকানা চ্যানেল। ইউটিউবে গিয়ে আপনারা ওই প্রথমে লিখবেন যে হারিয়ে গেছে তার নামটা লিখবেন, লিখে আপন ঠিকানা লিখবেন পাশে, লিখে সার্চ দিবেন। তাহলে দেখবেন যে এরকম বেশ কয়েকজন যদি থাকে আপনার পরিবারের কেউ, যাদেরকে এখন আমরা পাইনি, এরকম অনেকেই পেয়ে যাবেন। তারপরে ভিডিও দেখবেন, দেখলে মিলাবেন উনি এই কাজটা করেছে। ওকে, তারপরে ওই দেখলাম কি রাসেল বোনের নাম জলেখা। এখন ওকে আমি এসে তারপরে 20 জন লোক দিয়ে খবর পাঠাইছি। তারপরে ও খবর 20 জন লোককে কাকে খবর পাঠাইছেন? ওই পরিচিত লোক দিয়ে। আচ্ছা। ওরা কাশিমপুর বাড়ি করছে, আমি তো চিনি না। তারপরে বললাম যে জলেখার একটু খবর দেন, জলেখা যেন আসে অবশ্যই দেখা করে। এদের চিন্তা কিভাবে? একসঙ্গে চাকরি করছি। এই জুলেখার সাথে? জি, একসঙ্গে গার্মেন্টসে চাকরি করছি। আগে থেকে? হ্যাঁ, একই পাড়ায় ছিলাম। আচ্ছা। একই জায়গায় ছিলাম। তারপরে আমরা চলে গেলাম মিরপুর 14-তে, ওরা চলে গেল কাশিমপুর বাড়ি করছে। তার মানে এই যখন রাসেল হারাইছে তখন আপনি জানতেন ঘটনাটা নাকি পরবর্তীতে এদের কাছ থেকে শুনছেন? না, আগেতেই জানি। তারপরে ওই রাসেল একদিন গেছিল আপনার বাড়িতে? না, মিরপুরে গেছে বাবা মারে খুঁজতে। তখন এই ইউটিউব চ্যানেল বেরোয়নি, আপনার এই চ্যানেল বেরোয়নি। আপনি জানলেন কিভাবে? আমার সামনেই। আচ্ছা। তারপরে এখন শুধু বলে যে জলেখা, বোনের নাম জলেখা, নাসরিন, কিন্তু খালার নাম তো আমি জানি না। আচ্ছা। তখন ওর নাম্বার আমার কাছে নেই, আমি যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা। তাই এইবার আমি এই ইউটিউবে সার্চ দিয়ে যে রাসেলটাকে নিয়ে আসছি, পরপর 3টা রাসেল আসছে, এই ওর ভিডিওটা আমি ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করে রাখার পরে শেষে জলেখারে শুনাই, জলেখাকে তো আমার ভাই। আচ্ছা। বোন নেই, আমার ভাই। আচ্ছা। আর কেউ নেই, আমারই ভাই। পৃথিবী উল্টে গেলেও নেই, আমার ভাই। এই তো শেষে ও কান্নাকাটি লোকজন জমা হয়ে গেছে। পানি দাও, পানি খাচ্ছি। লোকজন জমা হয়ে গেছে। তারপরে আমি কইতা তুই শিগগিরই খালারে খবর দে। এই ও খালারে খবর দিছে, খালারে নিয়ে আমার দ্বারা খালা তো সে কান্দে টেন্দেছে বেউস। দেখার পরে ভিডিও শোনার পর কই আমার নাম বলে, ওই ওর বাপের নাম বলে, সব সঠিক। শোনেন খালা, মনে সাহস রাখতে হবে। পোলার সামনে গিয়ে হঠাৎ করে এরকম সেন্সলেস হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাবো। পানি খেয়ে মনে শক্তি রাখেন। এখন ওই খালা কান্নাকাটি ওনার কান্নাই থামাইতে পারি না। এই পর্যন্ত সেই ধরে খাওয়া দাওয়া বন্ধ, কান্নাকাটি। তারপরে আপনি আমাকে মেইল করছিলেন নাকি কার দিয়ে মেইল করাইছেন? আমার মেয়েকে দিয়ে করেছি। মেইল করাইছেন? জি। অফিসে ফোন দিলে তো ভালো হইতো, মেইল অনেক সময় কিন্তু রিস্কি। হ্যাঁ, আমি দিয়েছিলাম 50,000 টাকা অন্য মানুষে। তাই নাকি? জি জি। আপনি কার কাছে ফোন দিয়েছেন? একটা লোকের কাছে বলছিলাম কি আপন ঠিকানা একটু ফোন দিয়ে দেন, আমাদের একটু যোগাযোগ করে দেন। 50,000 টাকা চাই। হবে না 50,000 টাকা লাগবে। তারপরে আমি আমার মেয়ের দিয়ে করাইছি। আমার মেয়েকে আমার চিন্তা করা লাগবে না, আমি সব করে দেবো। পুরো দুনিয়াটা বাটপারে ভরে গেছে। তবে এটা ঠিক যে এই চুরি চোর বাটপারিটার সুযোগ নেই কিন্তু আমাদের অজ্ঞানতার কারণে। জি জি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বারবার করে বলি যোগাযোগ এভাবে করবেন। তারপরে অনেক সময় ভুল পথে চলে যায় মানুষ, একটা বড় সমস্যা। এখন এটাই আপনার ভাই নিশ্চিত? ওর মাথায় অনেকগুলো কাটা দাগ আছে, কিসের কেন কাটা দাগ হয়েছে কিছু জানেন? বাবা কাটা কেমন
আরেকবার আরানি গেছিল বুঝছেন, এই আরানি গেছিল আর এই জিন্দিরা কেলা বলে হ্যান কনে যেমন আইসে মতন এক মহিলায় যেমন আপনি কমলাপুর স্টেশন লয়ে যাইতে লইছ কোনটা ভাষা কইছে না আমাকে বাড়ি মাজারে বলো আমার ভাই পঙ্গু আমার মার নাম সকিনা আমরা যাবো না। পরে শেষে বাবা এক মহিলা ক্যামেরাটা সামনে যা আমি আসন চইলা এক তোর মাঝে ঘর আসলে মা এদের তোকে আসলাইছি আমি এত বছর ধরে আমার ভিতরে খবর নাই ভূতে আইব কইতো না এনকার বয়স আবার 10 বছর এনকার বয়স 10 বছর। এর বাদে আইসে মতন পরে করছে কি বাজার নিঃসা ফুসা করি মানুষ চলাই গেছে গা। বাবা বিশ্বাস করবেন 3-4 দিন বান্ধা রাখছি ঘরে সেন দিয়া। এর বাদে আমি গেছি একটু পানি আনতে, এই সুটটা গেছে এই সেরি আবার কাজে গেছিল হাইতে লইছে আর বলি কয় কি কয় রাসেল তুই হেন কি লিগা হেইটা দৌড় দিছে এই দইয়ে যাবে ওই দৌড়ে এক দৌড়ি শেষ তো বলছে শালি মাদার থেকে হারাইছে ওই শালি মাদার থেকে না মামা ওই যে আপনার বলছে যে ওই স্কুলে পড়ে না ওরে দিছিলাম আমরা মনে করেন ওখানে আবার কবরস্থান আসলো কবরস্থানের শহীদ মিনার কবরস্থানের একটা স্কুল আসলো সরকারি স্কুল ওই স্কুলে দিছিল যে বাজে পোলাপানে আছে না ওই বাজে পোলাপানের লগে মাজার আইছে মাজার আই মনে করেন আলটু পল্টু পোলাপানের লগে ওই মনে করেন এই যে দুধ দিয়া গেছে আমার দেখিয়া ওই পোলাপানের লগে দুধ দিয়ে গেছে সেই দুধ দিয়েই মনে করেন এই যে এত বছর। তো বাসায় থাকতো না কেন দৌড় দিতে কেন পালাতে কেন আর মাথা কাটা দেখেন মাঠের মাঠ না এটি আসো না একের কিছু আস না বাবা তুমি আমার ছেলে বাবা আমার আচ্ছা আমার শোনেন চাচি শোনেন আগে কথা শোনেন আমার এখন কথা হচ্ছে যে আপনার পোলা আছে পোলার সামনে যাবেন কথাবার্তা বলবেন পোলায় চেনা জানার ব্যাপার স্যাপার আছে পোলা খুশি ঠিক আছে এখন চেনা শুনলে চিনলে জানলে তারপরে কথাবার্তা বলে সমস্ত কিছু পোলা যদি মানে তাহলে ঠিক আছে। হ্যাঁ এখন আপনারা তো আসছেন আমাদের সব তথ্যই মিলছে এখানে তো আসলে আর লুকাবার কিছু নাই। মায়ের নাম মিলছে বাপের নাম কি ওর কি করতো পাশ পেশায় কি করতো বাবা এই যে গাবতলি গরু বাজার আছে না সারা আমাকে কষ্ট বোঝেন ছোট ছোট ওর বোনেরা ছোট ছোট ভাই ছোট আরেক ভাই মারা গেছে ওর বোঝেন যেমন ওই ইয়ে আনতে গেছে এই ওর ভাই কয়েক তো দুটো টালি টাই না আনি গা গাড়ো তো নেই যাদম ইয়া করতে গেছে আর যে গাবতলি আরিসার গরু গাড়ি আছে না ওর ভাই ঠ্যাং দিছে পঙ্গু তর লেগে দিলাম বাপ কি বেঁচে আছে না ওর বাবা মারা গেছে ঠিক আছে কি চাই ও আচ্ছা ওর কপালে কি দিছেন এটা টিপ তুলে ফেলেন টিপ দিলে কি হয় টিপ দিলে গুনার না নজর এগুলো গুনার কাজ হ্যাঁ এগুলো দেওয়া যাবে না খুলো আল্লাহ ভরসা। কিছু তো শুনছেন বোধহয় একটু বাইরে থেকে একটু আওয়াজ টাওয়াজ পাওয়া গেছে কিন্তু বোঝা গেছে কোনো কথাবার্তা বোঝা যায়নি। হ্যাঁ রাসেল এই ভিডিও প্রচার করতে নাকি নিষেধ করছে কে? ও হ্যাঁ কে নিষেধ করেছে? নিষেধ আমার এলাকাবাসী বলছে। কি বলছে এলাকাবাসী? যেরকম এখন আমার আইডি কার্ড তারা বাদ করতে চাইতেছে। কেন? কেন ওই যে আমি ভিডিওটা যে আপনাদের কাছে করছি সেই ভিডিও আবার আমার ওই যে ভাইরা এলাকাবাসী কে কে আছে এর মধ্যে যে আপনার আইডি কার্ড বাদ করতে চায়? আপনি এলাকাবাসী না আমার ভাইরা চাইতেছে আইডি যেখানে বড় হইছেন তারা চাচ্ছে। হ্যাঁ মানে ওই মানে ওরা চায় না আপনি আপনার আসল বাবা মার কাছে ফিরে যান সেটাও চায় না। আর বিশেষ করে হলো তারা যে আইডি কার্ড করছে আমার বাপের নামে মানে আমার বাবাই আমার আইডি কার্ডটা কইরা দিছে যার কাছে বড় হইছেন। হ্যাঁ সে কইরা দিছে। এখন ভাইরা টেনশনে পড়ে গেছে উইরা এসা জুড়ে উইয়া তারা যে এই ছেলে আমরা এত জমির মালিক হয়ে যাবো সেটা তো আমরা মানতে পারি না। আমরা যা পাবো ও সেই জমিগুলো পাইবো এই জন্য এগুলো তো আমরা মানতে পারি না। ওর আইডি কার্ড চেঞ্জ করার যা করার করেন উকিল পান যা পারেন যেমনি করেন টাকা যত লাগে আমি দিব। এখন আপনি কি জমি চান না বাপ মা চান? আর আমি বলি তাহলে হ্যাঁ বলেন না বলেন সমস্যা নেই। বিশেষ করে হলো এখন আমার বাপ মাও চাই আবার আমি ছোট থেকে ওইখানে মানুষ হয়েছি ওইখানে একটা আমার মানে মায়া মোহাব্বত সব ওইখানে হয়ে গেছে। আপনার বাবা বেঁচে আছে? হ্যাঁ বাবা বেঁচে আছে। উনি চায় আপনি আপনার পরিবার খুঁজে পান? সেটা ওনার সাথে কথা কোনো গল্প করছেন যে বাবা আমি পরিবার নিজের পরিবারটা চাই? এই ভিডিওটা দেখছে দেখার পরে ছেলেরা মানে আমার উপরে অনেক চাপ ফেলাইতেছে মানে আমার ওইখান থেকে বিদায় করার জন্য। আর এখন আমার বাইরে যাওয়ার জন্য আমি পাসপোর্ট জমা দিয়েছি। কতটুকু জমি পাবেন আপনি ওনার কাছ থেকে? মানে তাদের হিসাবে প্রায় 4-5 বিঘা 4 থেকে 5 বিঘা। এখন কথা হলো যে এই জমি কি আপনাকে দিয়েছে আপনার বাবা?
দিতে মানে চেয়েছে সে- কখনো? সে যদি মারা যায় সেই ক্ষেত্রে আমি 5-6 বিঘা জমি পাম। কিভাবে পাবেন? আপনি তার সন্তান, এটা তার কি ওয়ারিশ হয়ে গেছে আমি। ওয়ারিশ খাতা- কিভাবে হয়েছেন? ওই যে আইডি কার্ডের মাধ্যমে। আচ্ছা, আর বিশেষ করে তার ব্যাংকের নমিনি আমি, তারপর এই মানে ওই পরিশোধের কাগজপত্রে আমার নাম, মানে তাদের নাম, মানে যার ছেলে তাদের নাম তেমনটা নাই, কিন্তু আমার নামটাই বেশি উল্লেখ। নিজের ছেলের নাম দিয়ে আপনার না দিয়ে আপনার নাম দিয়েছে? হ্যাঁ। কেন? সে আমাকে ভালোবাসে, আমার ভালোবাসে শুধু আমার বাবাটাই খুব মানে ইয়া করে। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এগুলো আসলে ধর্মীয় কিছু বিধান আছে। আমি যতদূর জানি পালিত পুত্র কখনোই পুত্র, নিজের পুত্র না। আপনি যেহেতু আল্লাহ মানুষ, আল্লাহর কাজ করতে পছন্দ করেন, আপনি কয়েকটা কথা বলি আপনাকে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যদি মনে করেন যে এই 4 বিঘা 5 বিঘা জমির জন্যে আপনি আপনার পরিবারের কাছে ফিরবেন না, মানে নিজ পরিবারের কাছে ফিরবেন না, তাহলে আপনার ওই পরিবার যারা দাবি করে আসছে ওদেরকে পাঠিয়ে দেবো আমরা দিক থেকে, আর আপনাকে আমরা 1 ঘন্টা পরে এখান থেকে বিদায় করে দিব। কোনো পরিবারের দেখাশোনা হবে না। এখন আপনি কি চাচ্ছেন বলেন? আপনি কি জমি চান নাকি নিজের পরিবার না, চান? জমি তো আমি চাই না। আমি তাদেরকে বলছি, বাবা আমার জায়গা সম্পদ কিছু লাগবে না, আপনি দোয়া করেন, সেটাই আমি শান্তি। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনি যেটুকু বলেছেন সেটুকু নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে নিজের পরিবার, নিজের রক্তের সম্পর্ক, সম্পদ দেওয়ার মালিককে? আল্লাহ। আল্লাহ। সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিককে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ। সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও সে, তাই না? রিজিকের মালিককে? আল্লাহ। আল্লাহ। আপনাকে আপনার নিজ পরিবারে ফেরানোর জন্য আপনি তো স্বেচ্ছায় আসছেন এখানে, কেউ আপনাকে জোর করে নিয়ে আসেনি। না। আপনি 2 বছর পরে আজকে এখানে এসেছেন, আপনি একটা পরিবারের বা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি বড় হয়েছেন, এবং আমরা আপনার 2 বছর পরে পরিবার খুঁজে পেয়েছি। তারা অত্যন্ত উদ্গ্রীব আপনাকে রিসিভ করার জন্য, যারা এসেছেন। আপনার সমস্ত কিছু মিলে গেছে, বাকিটুকু আপনার সিদ্ধান্ত, আপনি নেবেন কি নেবেন না। দেখা সাক্ষাৎ হলে বাকি বিষয় নিয়ে কথা বলেন, আপনি যাচাই করে নিয়েন যে এটা আপনার পরিবার কিনা, ঠিক আছে? এখন আপনি যে পরিবারে আছেন সেই পরিবার নিয়ে আপনার বক্তব্য অনুযায়ী আমার কথা হচ্ছে যে আপনার বাবা আপনাকে, যার কাছে বড় হয়েছেন, পালিত বাবা, অত্যন্ত ভালো মানুষ, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর তার নিজ ছেলেরা আপনাকে হিংসা করবে, এটাও স্বাভাবিক, যদি তাদের চেয়ে আপনাকে বেশি সে ভালোবেসে থাকে। এটাই হওয়া স্বাভাবিক, তাই না? আমি আমার বাবার ক্ষেত্রেও এটা মানতাম না, তাই না? তো সেক্ষেত্রে জমি জমার ভাগের বিষয়গুলা উনি যদি আপনাকে দিয়ে যান খুশি মনে, যে আমি খুশি মনে, তোমার বাপ পাও মা পাও যাই পাও না কেন, আমি খুশি মনে ছেলে হিসেবে আমি তোমাকে দিয়ে গেলাম, আমার মনে হয় উনি বুঝদার মানুষ, উনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন, উনি বুঝতে পারবেন ওনার কথা জায়গা থেকে। তো সেগুলোতে আমি যেতে চাচ্ছি না। মূল কথা হচ্ছে যে আপনার এই পরিবার পাওয়ার মাধ্যমে, হ্যাঁ বলেন। আমি বলতে চাইতেছিলাম, আমি তাদের কাছে, আমি মানে ওইখানে তো আছি, তাদেরকেও আমি সময় দেব, হ্যাঁ, মানে তাদের আপনি থাকবেনই ওইখানে, আপনি অবশ্যই, আপনি তো কিভাবে মেনটেন করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনাকে চাইলে ছিনিয়ে নিয়ে যেতে পারবেন, আপনি এখন প্রাপ্তবয়স্ক, আপনার নিজের একটা সংসার আছে, কিন্তু নিজ পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনি যে স্ট্যাটাসে আছেন, এমনও হতে পারে আল্লাহ আপনাকে 5 বছর পরে এর চেয়ে অনেক ভালো রাখবেন, তাই না? এখন আমি চাইতেছি যে আমি একটু সবল, মানে একটু আমি খুব এমনি খুব অশিক্ষিত, কিন্তু আমি, আমাদের আজ পর্যন্ত যতগুলো কাজ আমরা করেছি, 1000-এর উপর এপিসোড প্রচার করেছি আমরা, আজ পর্যন্ত কোনো কিছু আমরা গোপন রাখিনি। একটা এপিসোড গোপন আছে, আমি এটা বলেছি বোধহয়, একটা এপিসোড গোপন আছে যেটা আমরা সাকসেসফুল হয়েছি। সেই এপিসোডটা কেন আমি প্রচার করিনি সেটার পেছনে যুক্তি আছে, এবং সেই যুক্তিটা যদি কোনো দিন আমি প্রচার করি, হ্যাঁ, সে তার পরিবার খুঁজে পেয়েছে, যে সন্তানটি এখানে এসেছিল সে তার পরিবার খুঁজে পেয়েছে, কিন্তু সে হারিয়ে গিয়েছিল কেন, কোন পরিবারে হারিয়ে গিয়েছে, কোন পরিবার থেকে হারিয়ে গিয়েছিল, এবং তারপরে কেন সে পেল, এইটা যদি আমি প্রচার করতাম ওই সময়ে, এটার কনসিকোয়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে এক ধরনের অস্থিরতা তৈরি হতো এই সমাজে, ভয়ঙ্কর রকমভাবে সামাজিক ইম্প্যাক্ট তৈরি হতো, কারণ এখানে রিলিজিয়াস একটা ইস্যু আছে, যে কারণে আজ পর্যন্ত আমি সেই এপিসোডের আপডেট প্রচার করিনি, এবং হয়তো আমি কোনোদিন করবও না, অথবা করব যদি আমি প্রতিকূল পরিস্থিতি দেখি, ওই ছেলেটার বয়স 18 বছর হয়ে গেছে এবং তারপরে অন্যরকম একটা অবস্থার মধ্যে আছে, তখন যদি আমি দেখি যে সমস্ত কিছু ঠিক আছে তাহলে আমি করবো, আদারওয়াইজ আমি করবো না, কারণ এটা খুব সেন্সিটিভ, রিলিজিয়াসলি খুব সেন্সিটিভ, এবং এই সেন্সিটিভ বিষয়গুলো শুধুমাত্র আমাদের ধর্মীয়ভাবে সেন্সিটিভ না, এগুলো এই সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সেন্সিটিভ। একটু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে ভিডিওতে কপিরাইট তো কমিউনিটি গাইডলাইন চলে আসে, পেজ ব্যান্ড হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যায়। সামাজিক অবস্থা তারা বুঝতে চায় না, আমাদের সামাজিক এবং ধর্মীয় অবস্থান সামহাও এই ওয়েস্টার্ন কালচার অতটা ভালো বুঝে না, তো যে কারণে আমরা আসলে সমস্ত কিছু মাথায় রেখে এগুলো প্রচার করতে হয়। এছাড়া আজ পর্যন্ত আপন ঠিকানার ইতিহাসে কোনো ভিডিও কখনো হাইড হয়নি, হাইড মানে কি প্রচার হয়নি, এরকম ঘটনা নেই। তো ঠিক আছে, আমি একজন আপনার জন্য নিয়ে আসি, আপনি আগে দেখেন, ওগুলো মাথা থেকে মানে একদম মাথা থেকে আউট করে ফেলেন, ঠিক আছে? আমার মাইর খেয়ে যাবে, এইটাই, আর কিছু না। আপনি আমার কথা শোনেন, আপনার এই এপিসোড যদি আমরা প্রচার না করি, প্রাইমারি আপডেট কাছে আমরাও মার খেয়ে যাব।
কোনো কিছু যাবে না, কিন্তু আপনার এই আপডেট আপনি ফ্যামিলি পাইছেন, ডেফিনেটলি এটা যাবে, এটা যাবেই। এটা না গেলে আমরা আইনিগতভাবে সমস্যার মধ্যে পড়ব। একটু দেখেন কে আসছে, ওগুলো বাদ দেন মাথা থেকে আপাতত। হ্যাঁ, দুজনকে একসঙ্গে পাঠাবো, বলো কে কে। হ্যাঁ, আপনি আগে দেখেন, ওটা পরে, ঠিক আছে? আসুন, ওই যে ওই যে ডান থেকে গিয়ে বসেন, বসেন চাচি, বসেন। এই তারটা দেখি, তারটা দেখে, তারটা। বাবা, বাবা আমার তোর মতো বাবা, বাবা এমনি দুঃখ নি মানে বলতো বাবা, বাবা হব হব তুই ইলিশ মাছ খাইতে চাইছো, তোর বাবা একটা ডিমান্ড আমার চাই না, তোরা খাইছি ল্যাংটা বেড়ে লাডি ভর দিয়ে মনে আছে। এই তো বাবা তুই আমার নাহার ভুলটা আর গেছো, তোর মা তোমার আমার বিশ্রাম না মাজার বলো করে আনছি বন্ধু, তোর মা তোমার আমি বিশ্রাম বের করবো কইছো বাবা। চাচি কন্ট্রোল থাকেন, কন্ট্রোল থাকেন, সেন্সলেস হয়ে যাবেন। নর্মালি কথা বলেন, কন্ট্রোলে থাকেন। হ্যাঁ, দেখেন ও হয়তো কোনো জিজ্ঞাসা আছে। আপনার মায়ের নাম কি বলছিলেন আপনি? আমার নাম মায়ের নাম সখিনা। ওনার নাম সকিনা। বাবার নাম কি বলছিলেন? আব্দুল সাদেক। আব্দুল সালেক, আব্দুল সালেক, সাদেক, সাদেক, সাদেক। উনি মারা গেছেন। আপনার জুলেখা নামে কোনো বোন ছিল? জি। আপনার নাম কি? তোর বোনের জুলেখা। জুলেখা। নাসরিন যে সে বাইরে আছে, শাহিনও আছে, বাইরে আছে, সবাই বাইরে আছে। আচ্ছা, আপনাদের ঢাকা মিরপুরে একে থাকতেন আপনারা? হ্যাঁ, আমরা উত্তর মিছিল বউয়া বাজার আসাম কেরামতের বাড়ি, এই পাশে বাজারটা লগে বাজারটা, লগে বাজারটা এই পাশে বাবাই বিচরাই গেছে, আমরা কবর পায় জায়গায় জায়গায় বিচরাইছি। একদম উনি তোমার প্রান্তে বিচরাইছে, আমরা বিচারি, একদম উনি বিচার ওর বাবা লাডিলে বিচারে, আমি রাসেল 4 বিঘা জমির চিন্তা মাথা থেকে বাদ দেন। আপনি ওনারা বাপ বোন আর ইয়ে কিনা মা কিনা খোঁজেন। দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ এই মুহূর্তে আপনার সামনে। মনে কর বাবা, ব্যাগ মনে তুই থাকতে নার ফুল দিচ্ছে, নার ফুল আমার না হো বাবা, তোমার চিহ্ন পাবি দেখা বাবা, তুই দুঃখ নিমায় মনে কর শোনা আল্লাহ বাবা রয়েছে আমার বাবা যে কান্দি দেখব আমার বাবা কত টাকায় বিচরাইছি বাগান, কত আপনি কি এর আগেও হারাইছিলেন একবার? হ্যাঁ, একবার হারাইছে ভাই। তুই না কইস আমি জিঞ্জিরা খেলা বেড়াছিলাম, মনে গেছে মাথার দৌড়ানি কি জান নাই, তুই কাছে কোন চিন্তা করছিস আমার দেখে তুই এই যে মাজার থেকে দৌড় দিয়ে গেছে, এই যাওনি তুই শেষ, এই তোর পয়সা লেগা তোরে সেন দিয়া বান্ধা দিতাম, তুই অনে যাতি বাবা, সেন দেওয়া বান্ধা থুইছি আমারে তুইয়া বাবা গেলে রে গেলে তুই তো করে তোর লেগা কত রে বাবা, বাবা তুই তো ভাই তুইয়া করে রে দিলে বাবা, তোরে তো হাসপাতালতে বাড়ি করে দিয়েছে, হাসপাতালের বাড়ি দেখাইছে না বিশ হাজার লেগা বাড়ি করে দিতে বাবা,
আমার কোনো ভাই ছিল? জিজ্ঞেস করে কি বলেন চাচি শোনেন। আমার কোনো ভাই ছিল? না চাইনে তো চাইনে রে তরমুজ খাইতে দাস নয় আরো তরমুজ আনছ তরমুজ কানতে দাস। আমার পুরো স্মরণ আছে, আমার যেটুকু যে জানা আছে সাইফুল আমার আগে হয়েছিল, সে মারা গেছে। তোর ভাই ছিল না, তোর ভাই পেটে পড়ে গেছে, পেটে পড়ে তুই কুলো পর্যন্ত লইছস। তোর খেয়াল দেখ ভালো করে মনে করে দেখ। তারপর বাবার সাথে আমি মনে হয় আমারে তোর বাবা ঠাং দেয় তোর কাটা না বাবা 2টা লাড়ি দাঁড়ছে তুই না মাছ খাইতে চাইছো এমন একটা ডিমালা মাছ নিয়ে তোরে খাওয়াছি তো খাই আর তোর ভাই একদার দেখেছে তুই একদার দেখে এই যে তোর কান্দি যে এরম আসলো এইরম আসলো এই যে কান্দি হলে তোর ভাইয়ের মতো এই স্যার আমার বাজানের গো এই স্যার আমার বাজানের গো আমার বাজানের। আমি কি খাইতে পছন্দ করতাম এটা আমার মা জানা ছিল, এটা আমি কি খাইতে পছন্দ করতাম? ইলিশ মাছ ডিমালা হেও এমনি না কই মা বড় একটা ডিমালা তোর আইন দিছিল তুই খাইছো সে তুই হারা যাওয়ার পরে এই তোরে সারেরা ওই সারেরা তোর বড় সুমনা তুই মুসলমানি ওপেন তো তোরে করাই দিছে এই দিন দিনে 7 বছরের কালে গেছি আষাঢ় মাসের 4 তারিখে গেছস 7 মাসের 4 তারিখে তোরে পাইছি পাওয়ার পরে তোর শালি মাজারে দিয়া গোসল মোসল করে নিয়া বাইত নিছি তুই 5 দিনের 6 দিনের মাথায় তুই চলে গেছস। স্যার আমার যেটা মনে পড়ে আমি আরেকবার যখন হারাইছি তো আমি এক চেয়ারম্যানের বাড়িতে উঠছিলাম, সে তার ওইখানে আমি বেশ কয়েকদিন ছিলাম। তো ওইখান থেকে তার বউ মানে খুব মানে আমার দিকে খ্যাটখ্যাট করতো, তো তার সেই চেয়ারম্যান আমাকে মুসলমানি করাইছে এক। আর আমার বাবা আমাকে একবার না 2বার যেন হয় আপনার কি যেন জায়গাটার নাম স্মরণ ছিল আমার এই লংস না ফেরিতে করে জায়গাটার নাম মনে পড়তেছে না, আমার নিয়ে গেছিল এইটুকু স্মরণ পড়ে। আর আমার বেশিরভাগ ছোটবেলায় পাঙ্গাস মাছ পছন্দ ছিল, পাঙ্গাস মাছ আমি এখন ওই পাঙ্গাস মাছের পাগল, এখন আমি পাঙ্গাস মাছ খাই। ওর বাবা কি পঙ্গু ছিল? হ্যাঁ আমার বাবা এইটুকু আমার নিয়ে গেছিল মায়ে। হ্যাঁ আমি নিয়ে গেছি পঙ্গুতে। আমি কিভাবে ইয়ে হয়েছিল বাবার সমস্যা কি মানে মানে ওর আব্বা মনে করেন জাহাজে কাম করতে লইছিল, মনে করেন মাই কইছে এইসব কাম মনে করেন আমার এই বাইডা পেটে পড়ছিল, এই বাইডা পেটে পড়ছিল, বাইডা পেটছিল তখন কি তাই বুয়া থাকবেন কি লেগে তাহলে আপনি টালি টানতে যান সামনে ঈদ আইতাছেন কি করবেন বুয়া থাকলে কইব না, তাই এই মনে করেন তারপরে মনে করেন এই যে টালি টানতে গেছে, টালি টানতে যাই মানে ওই পারটা পার হয় নাই মনে হয় এই পারে 12 জন অ্যাক্সিডেন্ট এই মনে করেন দুনিয়ার মাসে খবর দিছে এরম এরম কার জলে কাম পরে মারে রাইতে 3টা বাজে খবর দিছে, রাতে হাসপাতালে হারা দৌড়াদৌড়ি করে মারে 3টা বাজে খবর দিছে, খোয়ার পরে মনে করেন মারে লয়ে গেছে মায়ে মনে করেন তার থুইয়া তারপরে মনে করেন লাশে লোক কইছে মা কি হইছে তুমি এরম করো কা তোর বাবার অ্যাক্সিডেন্ট হইছে, তোর বাপের না অ্যাক্সিডেন্ট হইছে, তাই এই বাইরে পঙ্গুতে লয়ে গেল, পঙ্গুতে নিয়ে যায় এই যে মনে করেন হয়তো এরপর ওর বাপে ভালো হওয়ার পরে এই যে মনে করেন কি কমো ওর বাপে আরেকটা বিয়া কইরা চিটাগাং চলে গেছে আর খোঁজ খবর নাই। আমার বোনের গলা ফ্যাস করেছিল মানে ফ্যাস ফ্যাস করে কথা বলতো। আপনার মাই তো ফ্যাস ফ্যাস করে বলতেছে, আপনার বোনও ফ্যাস ফ্যাস করে কথা বলে। ভাই দেখ তো আমার এই যে দেখ অহনো যে দেখ একটু স্মৃতি তোর কত ওই যে তোর বাপে আমার আব্বাই দৌড়ানি আমি মাজারে মুজারে থাকতাম এই বাবা দেখতো আরো যতন তরমুজ ভেটে করে নিয়ে খাইছো আর ওরে কইছো নিয়ে তোরা খাবি না আমার মাই খাইবো দেখ মনে কর সব মনে কর বাজার আরো দেখ কাম করছি টুকটাক কাজ করছি না কি লিখে রে বইলো বাজার খেলাদের পিছনে তো নেই এই তরমুজ নিয়ে আমার ভেটে করে খাওয়াত না বাবু সাইনের ইয়ার নাসিনেরও দিচ্ছি না দিন কত সর আমার মাই খাইবো দেখ মনে হয়নি বাবা মনে
বাবা তুই মনে কর বাবা দুঃখনি মারে হারাইস না বাবা দুঃখনি মারে তোর এই চেহারা এই মনে কর বাবা আমার বাবা কোথায় নিয়ে গেছিল, বাবাই আমাকে কোথায় নিয়ে গেছিল 2বার নিচ্ছে, এটা একটু সময় পড়তেছে। ইয়ে করে আমার কাকা আছে একজন, কাকা না সাদেক মিয়া মোবারক মোবারক, এই যে দেখছেন এই যে ওর কাকার লোক কথা কম আপনি কথা দেখেন এই অনেক ভাই মোবারকের সাথে কি হয়েছে? ওর কাকা এই দোকানে কথা আছে ইয়ার বড়বাসী কিন্তু বৈরব বৈরব, হ্যাঁ ওখানে নিয়ে গেছে, চাচার ওখানে নিয়ে গেছে। এই ভাই আমার মনে বাবারে দূরে যান আমি নাই বাজার আমার বাজারে বলে তোরে গোসল করে দিছি তুই কইছো মা আমার বান্দা তো আমি যাবো গা আমি বলি তোর কাছে যাবো না মানে বাবা তোর মাথা এরকম গেলে গা বাবা কি লাগে বাবা একটু ভাই একটু মনে করে দেখ একটু আরো মনে করে দেখ এই যে মা মার কিছু না বাবা তুই মারলে আমার মারি দিবি বাবা তুই বড় কর বাবা এই তোর চেহারা বাবা তোর চেহারা বলে নয় বাবা দাঁড়িয়ে আছো দেখা কি তোর কান্দি আমার সাকি বাবা তোর মাথায় দাগ আসলো বাবা কইলি না যে মা তুমি চিন্তা করো না বাবা এই দেখ তোর মাই এই যে নাকুলটা তুই আর আগে তোর মায়ের কাছে বিয়ে সম্বন্ধ দিছে এই নাকুলি না হো দেখ তোর মা চশমা খাই তোর লেগা তুই যাও গা রে অবরোধ করছি রে বাবা। আচ্ছা আমি হারাই যাওয়ার পর আমি যখন আবার পাইলেন আমারে তুই জিঞ্জিরে আসিলি সদর জিঞ্জিরে তোর মুসলমানিও হেরা করা দিছে না মুসলমানি হারা করে না, এটা আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা হ্যাঁ প্রশ্নটা করেন কি যেন হারাই যাওয়ার পরে প্রশ্নটা করেন, হ্যাঁ কি যেন বলতে চাচ্ছিলেন? আমার এইটুকু মনে হয় যখন মানে আমি একটা স্কুল থেকে আমার ওই যে শহীদ মিনার স্কুলে তোরা পড়বা দিছিলাম মেন থেকে বাজে পোলা পাইন তোরে মাজারে চিনাইছে প্রশ্নটা শেষ করতে দেন, অনেক প্রশ্ন করব। হ্যাঁ স্কুলে আমার ছেলে আছে, আমার ছেলে 12 বছর একদিন আইলো মা দুঃখের কাছে আইবো। হায় হায় আপনি কি হারাই যাওয়ার পরে ওই এলাকায় গিয়া কোন এক মহিলার সাথে দেখা করছিলেন যে নিজের মায়ের খুঁজতে গেছেন যে আপনার বোনকে চেনে, এরকম মনে আছে? কার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ মহিলার সাথে দেখা করতে গেছিলেন? 1 মিনিট দাঁড়ান, ওই মহিলা তো আমাদের ভিডিওর সোর্স আছে। এরা কইছে আমাকে আমরা বিচাইছি তোরে ভাই ওই কোন একটা মহিলার সাথে দেখা করতে গেছিলেন, পরে ওই মহিলা আপনাকে চেনে কিন্তু আপনার আমি মিরপুরে গেছি, অনেকেই জিজ্ঞেস করছি, কয়েকবার গেছি, এই নামে কোনো লোক এখানে নাই। আমি আমি অনেক অনেক মানে ভিতরে বাইরে ওই আপনার মিরপুর কলার ওদের ওইখানে ওদিক দিয়ে অনেক তন্ন তন্ন করে খুঁজছি, তো বলছি বাবার নাম মার নাম সব না বাবার নাম মার নাম সব বলছি, কয় এই লোক নামে তো এখানে কেউ দেখি নাই আর শুনিও নেই। একটা একজন আপনারা এখন থাকেন কোথায়? গাজীপুরে না? এখন বর্তমানে থাকেন গাজীপুরে। আচ্ছা একটু পিছনে বসেন, আমার ক্যামেরায় আসতেছে না। হ্যাঁ খাসের জায়গাটি বস্তা বেছে না হুন না হেঁটে গিয়ে 2-3 টাকা কিনছি বুঝলেন এই 90-95। আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে ও বলছে বাবা গাবতলীতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, এটা কি ঠিক আছে? হ্যাঁ ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়েছে, দেখেন মিলছে কতগুলা। আপনার বাবার নাম আব্দুল সাদেক, মিলছে। মায়ের নাম সকিনা, মিলছে। আপনি ভাই বোনের সংখ্যা নামজন বলছেন 4 জন। জুলেখা নাসরিন বাইরে বসে আছে। এক ভাই বলছেন মৃত, মারাও গেছে ওনাদের এক ভাই। আর আরেকজন ভাই নাম কি? শামীম, শাহিন, না বর্তমানে শাহিন আসছে। তার মানে আপনি 4 জন বলছেন, এখানে 5 জন হয়েছে। এখন এমন কি হয়েছে যে ও দেখে নাই বা ওর মনে নাই, ছোটবেলায় হারা গেছে, কোলে নিয়েছিল, এরকম হলেও হতে পারে। তার মানে ভাই বোনের নামগুলো মিলছে। ঢাকা মিরপুর 1 শাহ আলীর মাজারের কাছাকাছি হতে পারে, কলার আড়তের পিছনে, এখানে আপনার ফ্যামিলি ছিল। 6 নম্বর রোডে আসছিলাম, কলার আড়তের পিছনে মিলছে। দুজনের চেহারা দেখেন, আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি চেহারার মধ্যে মিল খুঁজে পাবেন। আপনার বোনের সাথে আপনার চেহারাগুলো দেখেন, কার্বন কপি। হ্যাঁ তোর বোন দলে কাই দৌড়ান দিছে তোরে, এই দৌড় দিছে, এই তো তুই হারাইছো তোরে। আমি আইসি বিসাইতে মাথা বন্ধ রাইতে না বাবা, আইসি বিসাইতে তুই না আমারে দেখে এই যে 1 নম্বর দুধ তরকারি বাজার মিহি দৌড় দিছস, এই তরকারি বাজার আমি দৌড় দিছো বাবা, এই তো শেষ, এই তো তুই শেষ। আর আমার বাবা লাগা কত তোর লেগে আমি
তোর লগে 2 লাখ 2.5 লাখ টাকা রে বাবা। এবং আপনার পায়ে যে শিকল দিয়ে বেঁধে রাখতো ছোটবেলায়, আপনি হুটহাট করে হারাই যেতেন, হুটহাট করে চলে যেতেন, এগুলো মনে নাই আপনার কিছু? শিকল আজকে দিয়ে স্যার খালি মাজার বড় বাজার খালি করে আটকে মাজারে লগে না হ্যাঁ। উত্তর মিছিল 6 নম্বর রোড উত্তর মিছিল বড় বাজার ওখানে খালি মাজার জায়গা দিঘা নতুন আমার বাবা আইনা তালা মারা তুইছি তার পানি আইনা গোসল করাইছি। আচ্ছা, ওগুলো আর মনে নাই। যদি মনে না থাকে সমস্যা নাই। আর আপনি দেখেন অন্যান্য কোনো কিছু জিজ্ঞেস করবেন কিনা? দাদা আমার সাথে তোর বউ আছে, তুই লাডি গুরান্তি তোর বউ চরকা গুরান্তি খেলাইছ না? হে আবর বাসিগঞ্জ চরকা গুরান্তি লাডি গুরান্তি খেলাইছ কই তার তোর কাকার শুধু আমাকে বলা হয়েছিল তোর কাকা বিলে তোর একটা থাবো মোবারক, আর কিছু এরকম আত্মীয় স্বজনের বিষয়ে আমার কাছে এরকম কিছু জানা নেই। মোবারকটা মিল পাইছেন তো? চাচারটা মিল পাইছেন? ওখানে যাইতেন বেড়াইতে? হ্যাঁ, বাবা নিয়ে যেত আপনাকে মোবারক চাচার কাছে? নিয়ে যেত, কিন্তু আমি তাকে দেখিনি। আপনি নাম মিল পাইছেন? জি। এখন এত মিলের ভিত্তিতে আপনার কি মনে হয়? এদের দুজনের কথা বাদ দেন, এত মিলের ভিত্তি কার সাথে থাকতে পারে? নিজের বোনের কত ইয়া করতে বাপে, তুই আমার কালো যে বাবা কষ্ট করে লেখা কালো হয়ে গেছে আমার, যেরকম কালো আছিল দেখছো না আরো মোটা আছিল, আর তোর দুঃখ নিয়ে এরম আছিল বাইলার খালি। একটু মনে করে দেয় তুই আমার শেষ করে মনে করো হাতে মনে করো অনেক হারা লোকে ভুলে গেছে। বাবা তুই না আমার কোথাও তুমি আমার বিছারে না, তোমার আমি বিছারে বাইর করবো কইস ক বাবা ক মনে কর আছে এই বাটা টুকরে লইছি বাবা হাসপাতাল বারিন্দা বাইর করে দিয়েছে টাকা লেগা। আমার এই যে আসছিল পরে বেরিয়ে গেট করলে আমার নিয়ে 5,000 টাকা খাইছে বাজান। তুই যদি না বাবা মনে আমার যদি কষ্ট না তাহলে চলে যাইস গা। কষ্টের ভূত বাবা, বাবা তুই হতো না আমি মরে যাবো বাবা। এলে আর অন্য সারা বলছে দিতাম না, এলে অন্য আর ভাত ধরে চেটি করতাম না আমার ভূত, তুই ঠিকানার সময় তো কোথাও থেকে কইটা আমার ভূত। আর চারও তোর এইরকম ওই ফোন তোর চোখ বলছে মার চোখ বলে নয়, স্যার এই যে তোর চোখ এইরকম, তুই দাঁড়িয়ে রাখতো দেখে কিছে, তোর কপাল এইরম, তোর নাক কিরম, তোর কান্দি বাবা একটু বেহা ছিল কান্দি আনে সোজ হয়েছে তোর ভাইয়ের কারণ তোর মতন দেখা। হায় হায় হ্যাঁ এই যে শাহিনা আমার ভাইটা ওইটা হারা আনেন তাহলে একটু না, বাইরে নিয়ে যে কথা বলবো আমি, সমস্যা নাই। আপনার মন কি বলে? আচ্ছা দাঁড়ান একটা মিনিট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবা মাই তাও যেন সত্যি করতে হবে। গেটটা খুলে দুজন বের হবে। 30 বাবা কোনো দিন আমি ভাঙি না। চাচি আমি বাইরে নিয়ে আসতেছি, হ্যাঁ সবার সাথে কথা বলবো, একটু ভিতরে আমার সাথে কথা বলুক, ঠিক আছে? আপনারা দুজন বাইরে যান, আমি একটু ওর সাথে কথা বলি। যান বাইরে গিয়ে বসেন, আমি আসতেছি। আল্লাহ আর দুপুরে মারে তুই আমার ববিলারে বস চাপাই দেন, বলেন, মন খুলে বলেন, যা আসতেছে মন থেকে সেটাই বলেন। কি মনে হয় এটা আপনার পরিবার? টেনশনের কিছু নাই, আপনাকে এটা আপনার সিদ্ধান্ত, লাখ লাখ কোটি কোটি মানুষকে মাথায় রাখার দরকার নাই। হ্যাঁ, এটা একেবারেই আপনার সিদ্ধান্ত। আপনি এখানে বলে গেলেন, পরে গিয়া মানলেন না, সেটা একটা ব্যাপার। আবার এখানে মানলেন না, পরে গিয়া মানলেন, সেটাও একটা ব্যাপার। সো মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন। কাঁদতেছেন কেন রাসেল? আপনি বলেন, আমাকে মন খুলে বলেন কি হয়েছে, বলেন তো কি সমস্যা? আপনাকে মন থেকে আসতেছে না এরা আপনার পরিবার? নাকি সন্দেহ লাগতেছে, নাকি সময় লাগবে, নাকি আপনি মানতেই চাচ্ছেন না? কি হয়েছে আসলে একটু বলেন তো। আমার একটু সন্দেহ লাগতেছে, আর পরিবার সন্দেহ লাগতেছে? সন্দেহ লাগলে তাহলে আপনি কাঁদতেছেন কেন? আবার আবার মনে হয় ওই কাকার কথা বললো, সেক্ষেত্রে আবার মনে হয় এটা আপনার পরিবার। আবার বললে যে মুসলমানিও করেছে। এমন হতে পারে যে ওনারা হয়তো অতি আবেগে দুই একটা ভুল তথ্য দিয়ে ফেলছে, হতে পারে, ঠিক আছে? কিন্তু বাপের নাম তো ভুল আসে নাই, মায়ের নাম ভুল আসে নাই, ভাই বোনের নাম ভুল আসে নাই, ঢাকার মিরপুরের 1 নম্বরে শাহ আলী মাজারের কাছাকাছি ভাড়া থাকতো এটা ভুল আসে নাই, মোবারক চাচার কথা ভুল আসে নাই, বাবা ঢাকা গাবতলীতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, এটাও ভুল আসে নাই। তো সবই তো ঠিক আছে। এখন এইগুলো ঠিক আসছে, 2-3টা তথ্য আপনার এদিক ওদিক হইতে পারে। হয়তো বোন উত্তেজিত হয়ে 2-3টা জিনিস বেশি বলছে, মা উত্তেজিত হয়ে 2-1টা জিনিস বেশি বলতেছে। তারপর ওই যে বেঁধে রাখতো
এটা বেঁধে রাখতো হয়তো বা, কিন্তু ওই সময়টাতে আপনার হয়তো মনে নাই, খুব ছোটবেলায় হয়তো বা বাচ্চাদেরকে খুব ছোটবেলায় বেঁধে রাখে অনেকেই, যদিও উচিত না এটা, অনেক বেশি দুষ্ট হলে বেঁধে রাখে, একদমই উচিত না, করবেন না কখনো। কি করবেন? সময় চাইলে আপনি সময় নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি চাইলে রিজেক্টও করে দিতে পারেন, মন থেকে আসতে হবে তো। নাকি নিজের ওই পরিবারের কথা মনে পড়তেছে, যে পরিবারে বড় হয়েছেন? সেটা তো আসছে, সেটা আসতেছে, সেটা সেটাতে কি সমস্যা হচ্ছে বলেন তো? এদের কিন্তু কিচ্ছু নাই, একদম গরিব, বুঝতেই দেখে শুনে তো বুঝতেই পারছেন, জিরো, বরং আপনার নিজে থেকে দিতে হবে। নিজেও গরিব, গরিব, কিন্তু ওই পরিবারে থাকলে ধরেন 2-4 পয়সা টয়সা কিছু হয়তো পাইতেন ভবিষ্যতে, চিন্তা ভাবনা ছিল। এখন এদেরকে মানলে আবার ওদেরকে মানবেন, মেনে নিবে না, সেটারও একটা বিষয় আছে, তাই না? মাথায় কি আসতেছে? মনে হতেছে না যে এখানে না এসে ভালো ছিল? না, বেসিক ভিডিওতে যে আসছেন 2 বছর আগে, ওটা না আসলেই বরং ভালো হতো, এরকম অনুভূতি হতেছে নাকি? তাহলে রাসেল, 3টা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে আপনি মেনে নিলেন এটা আপনার পরিবার, শুধু আপনি মানবেন না, সারা দুনিয়া জানবে এটা আপনার পরিবার, 1। 2 নম্বর হচ্ছে আপনি মানলেন না, আপনি রিজেক্ট করে দিলেন, সেটাও হতে পারে। 3 নম্বর হচ্ছে এখন কিছু বলবেন না, আপনি আরও সময় নেবেন, সময় নিয়ে আপনি পরে জানাবেন, সেটাও হইতে পারে। এই 3টা সিদ্ধান্তের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে, সেটা পরিবার হলেও আছে, না হলেও আছে, বুঝতে পারছি? হ্যাঁ বলেন। এটা আমি একটু সময়, আপনি সময় নেবেন, সময় নিয়ে আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি জানাবেন, তাই তো? কোনো সমস্যা নাই, আপনি সেটা করতেই পারেন, সেটার এখতিয়ার আপনার আছে, এটা হলো বিষয়। তবে প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে আসলে আমাদের বলার কিছু নাই, এখানে তথ্যের যে মিল পেয়েছি আমরা, সেই মিলের ভিত্তিতে আমরা পরিবার খুঁজেছি। এখানে একটা বিষয় আমরা একটু স্পষ্ট করে আজকের ভিডিওতে বলে দিই, ও থাকা অবস্থাতেই, কোনো পরিবার যদি কেউ খুঁজতে আসেন এখানে বেসিক ভিডিওতে, যারা পরিবার খুঁজতে আসবেন, সেই পরিবারের খোঁজার ভিত্তিতে, পাওয়ার ভিত্তিতে আপনি বর্তমানে যে অবস্থায় আছেন, যে পরিবারের সঙ্গে আছেন, যেই সামাজিক অবস্থায় আছেন, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় কিংবা সেটা যদি কোনো রকম নড়চড় হয়ে যায় পাওয়ার পরে বা খুঁজতে এসে, সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমাদের এখানে ভিডিও সবসময় পাবলিক থাকে, আমরা এখানে যা করি, যেভাবে উপস্থাপন করি, সব কিছু পাবলিক থাকে। সুতরাং পরিবার পেলেও পরিবারকে ফেস টু ফেস করা, এটাও আপনার দায়িত্ব, এবং সব রেকর্ড করলেও এটাও আমরা পাবলিক করব। আপনার পারিবারিক অবস্থা তাতে করে খারাপ হবে, নড়বড়ে হবে, বা যে কোনো নেগেটিভ কনসিকুয়েন্স ক্রিয়েট হবে, সেটার রেসপন্সিবিলিটি সমস্ত রকম আপনাদের। কিন্তু আমরা যে পরিবার খুঁজে দিয়েছি, আমরা পাবলিকের কাছে ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি, সেই জায়গাটায় আমরা কোনো প্রকার কার্পণ্য করব না। তাহলে এটাই আপনার সিদ্ধান্ত, আপনি সময় নিতে চান, ওকে। সবাই রেডি আছে? বেরোবো আমি, ক্লিপটা খুলে দেন। আসুন, চলে আসুন। যান। ছেড়ে রাখুন। ওই জলেকা এই নাচি নেই তো ভাই যাই করে দুই ডাক্তার ভাই একসে ভাই
বাবার কান্দি গুল্লি বানু আমিও করে গুল্লি বানু দুই ভাগে কত খেলাইছি কেমনে বললা গেলি ভাই তুই তোর মাথায় আল্লাহ তোর একটু মাথায় জ্ঞান দেয় না এইটা বাবার হিরো আরে দেখো শুনে তুই তুই করে দেয় না ভাই হ্যাঁ তোর বাবার চেহারা তোর চেহারা এক চেহারা ইয়ে করেন ডিএনএ টেস্ট করেন যে দেখো আমাদের কাজ বাড়াইতেছে করুক 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 সমস্যা নাই করুক করুক ভয়ের কিছু নাই ঠিক আছে ছোট বাচ্চারা এরকম হবেই আচ্ছা শোনেন এখন কথা হলো কি ও যেটা করতে যাচ্ছে যে ও একটু সময় নিতে যাচ্ছে সময় নিয়ে দেখে শুনে বুদ্ধি করে তারপরে ও জানাবে এখন এগুলো আসলে মনের মিলের বিষয় কারোর সাথে জোর করে কোনো কিছু হয় না ও যদি অ্যাকসেপ্ট না করে কিছু করার নাই আপনারা যদি ওকে অ্যাকসেপ্ট না করেন আপনাদের ওর পক্ষ থেকেও কিছু করার নাই তবে ও আপনাদের আসলেই বংশের কিনা বা রক্তের কিনা এটা পরীক্ষা করার একটা নিয়ম আছে ডিএনএ টেস্ট করা যায় মেডিকেলের রিপোর্ট নিয়ে ডিএনএ টেস্ট করা যায় আপনারা চাইলে ও যদি মনে সন্দেহ বেশি থাকে নিয়ে ডাক্তারি টেস্ট করাই নিয়ম যে হ্যাঁ আমাদের কাজ কি ছিল আমাদের কাজ ছিল ও যেটা বলছে সে অনুসারে একটা পরিবারকে সামনে আনা ঠিক আছে হ্যাঁ ভাড়াটা বাড়ি থেকে তুমি হারাই গেছো তুই সলমন্ডল আছে বউবাজার কইতে করছস কিছু যে বউবাজার কেলানো এই না বউবাজার মাজার বউবাজার মাজার কিন্তু 6 নম্বর বউবাজার লগে ছিল তুই এটুকু কইতে পারছস না সে বউবাজার এখন না বুঝছো তুই গেলে ওই বাজারটা গেলে তুই চিনতে পারবি ওই বাজারটা গেলে তোর স্মরণ আইব কোন বাসায় আসিলি তাহলে তোর স্মরণ আইব এই কেরামতের বাড়ি মা কি আমাকে কোনো জায়গায় নিয়ে গেছিলেন কোনো বাড়িতে মিরপুর 1 নম্বর সোনি হলের ওখানে আমাকে কয়েকবার নিয়ে কানে শুনে না জোরে বলতে হবে জোরে বলতে কান গেছে চোখ গেছে বাবা মিরপুরে সোনি হলের পিছনে এক বাসায় নিয়ে যেত ও হাসিনগর বাসা আহমদুলের বাসা ওই হাসিনের বাসা এই জানতো আইয়া বাইক তুই বাইরে তো জানি আইয়া কো বাচ্চা আমি কাজ করছি না ওই যে ধানমন্ডি থাকে ওই ধানমন্ডি ওই যে আগে আসলো মিরপুর এই মিত্র আছেন ধানমন্ডি আমাদের নিতে থাকে নিতে ওই ওই সুমনের মার কথা কইতাছে এই সবই তো তোর মনে আছে তুই কি এই যে আহমদুলের বাসা এই যে ওই বাসাটা সবসময় ওই বেডি হানি আছে আমি ধানমন্ডি আইতাম আর আবার লইতাম আমি গে গো গো আস্তে মনে কর আমার মানে গেলে ওই যে আহমদুলের বাসা ওই যে হাসিনগর বাসা ওই যে আইতাম মারে তোর মাথা তো ভালো লাগেছে তোর মাথা এটা মানে কি লিখা বাবা তুই তো ভালো লাগেছি ও বাবা মারে সাগর বাসায় তুই আমাদের গেলি এই যে হনুন ফাইলিং কত ওই যে কইছে যে লয়ে গেছিলি এই যে আলহামদুলিল্লাহ হাসিনের বাসা নাসিন ওই যে হাসিনের বাসা এই যে আলহামদুলিল্লাহ বাসা আস্তে আস্তে এই ওইখানে বিতেছিলাম ওই বাসায় হ্যাঁ ওই হারা তো নাই হারা দানগুন্ডি আইছে এই দানগুন্ডি ওইখানে আমি যাওয়ার পর দেখি বিল্ডিং তুই লাগে আমার পাজাল বেলে এই তো আস্তে আস্তে সবই মনে করতেছে এই মনে করো মার যাচ্ছে তুই মনে কর বাবা গো তুই তোর তো কান্দি তোর তো দেরা তোর বাবার দেরা তাহলে কালার ভাষায় তোর হলো তো তাহলে তো এই বেটির তুই তো পারছিস হ্যাঁ মামা মামা এই যে মামা বড় মামা 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 এই যে মামা নাসিনের ছেলে মামা বড় বাবা
আচ্ছা জি, আপনারা কথাবার্তা বলেন, আমি শেষ করি। যোগাযোগ তো এখন তো হইলো, এতদিন চাচি একটা কথা বলি, সেটা হচ্ছে একদিন জানতেন না পোলা কই আছে, এখন জানতে পারবেন পোলা কই আছে, তাই না? যোগাযোগ রাখতে পারবেন। পোলার মাথায় আস্তে ধীরে একটু আসুক, আপনাকে মানতে একটু সময় নিলেও অস্থির হয়েন না। এখন তো জানেন চোখের সামনে কি হইতেছে না হইতেছে, সময় দিয়েন, ঠিক আছে? আপনি খোঁজ পাইছেন, সিদ্ধান্ত আপনার, আপনার মনের ভিতরে কি হচ্ছে সেটা আপনি জানেন আর আল্লাহ জানেন, তাই না? এটা মাথায় রাখেন। আমার হাসিনো গোবাসো আপনি একটা ভালো কাজ করছেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করুন। শুনেন, সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। মিষ্টি মুখ করে সবাইকে শেষ করি, হ্যাঁ? ভালো থাকেন, ঠিক আছে? জি, শেষ করি। আসসালামু আলাইকুম। মসজিদ মার্কেট। ভিডিও শেষে এসে আমার ঝর্ণার কথা মনে পড়ে গেল। ঝর্ণাকে আসলে বাংলাদেশের মানুষ যেভাবে মূল্যায়ন করেছে, আমি সেভাবে ডেফিনেটলি মূল্যায়ন করতে চাইনি, অবশ্যই চাই না, আজও করি না। ঝর্ণার সাথে আমার কিছুদিন আগে বোধহয় কোনো একটা শপিং মলে দেখা হলো, এই তো মাত্র কয়েক মাস আগের ঘটনা। ঝর্ণা দৌড়তে এসছে, ভাইয়া ভাইয়া আমাকে চিনতে পেরেছেন? আমি যদি হ্যাঁ হ্যাঁ কোথায় যেন দেখেছি, পরে বলো ও তুমি তো ঝর্ণা। ঝর্ণা আগের মতোই আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং ঝর্ণার সঙ্গে ঝর্ণার পরিবারের যোগাযোগ আছে। যদিও আমরা সে রাতে তাকে যথেষ্ট রকমভাবে ভিডিওতে অনেক বাজে বাজে মন্তব্য করেছিলাম, এবং শেষ পর্যায়ে আমি শুনেছি এরকম ঝর্ণাকে ওই কমেন্টসগুলো পড়ে ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়েছিল ট্রিটমেন্ট করার জন্য। মানসিকভাবে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, কারণ সবাই ওখানে তুলনা করেছেন এই বাবার পয়সা নাই, বাবা লুঙ্গি পরে এসছে, সে বাবাকে মানতে পারছে না, বড় হয়েছে এক লয়ার মার কাছে, তারপরে তিতুমিরে পড়াশোনা করছে, স্ট্যাটাস বেড়ে গেছে, সামথিং লাইক দিস। আসলে বিষয়গুলো এরকম না, বিষয়গুলো ভিতর থেকে দেখলে অনুভব করা যায়। তবে আজকের ভিডিওটা, রাসেলের ভিডিওটা কিন্তু আমাদেরকে অনেকখানি কনফিউজ করে দিচ্ছে এই জায়গাটাতে। ওর বর্তমান পারিবারিক অবস্থা, বর্তমান ভাইদের সাথে ওনার যে অবস্থা, এবং একই সাথে এত কিছু মিলে গিয়ে পরিবার পাওয়া। এই ভিডিওটাকে যদি আমি একটু অন্যভাবে ড্রাইভ করতাম, ভিডিও রেজাল্টটা অন্যরকম আসতে পারত। শেষবেলা একটা ছবি দেখার কথা বলবো, অনেক আগে দেখেছিলাম আমি, তার আগে বলেন এই ভিডিওটাকে যদি আমি অন্যভাবে রান করতাম তাহলে হয়তো আমি ভিডিও রেজাল্ট অন্যরকম পেতাম। আমি যদি ওকে বলতাম যে এই ভিডিওটা আমি প্রচার করবো না, সব কিছু গোপন থাকবে, সমস্ত কিছু এখানে যা হয়েছে সমস্ত কিছু অন্যরকম হবে, কেউ কিছু জানবে না, তাহলে আমার মনে হয় ও আজকে যে পরিমাণ অ্যাটেনশন দিয়েছে দুজনকে, হয়তো আমি গেস করছি আমার কাজের জায়গা থেকে, যে পরিমাণে অ্যাটেনশন দিয়েছে তারা, যারা পরিবারের দাবি নিয়ে আসছে, তাহলে হয়তো তারা সে অন্যভাবে অ্যাটেনশন দিত, এটা আমার বিশ্বাস। কারণ ও আসতে চায়নি, আমার টিম মেম্বাররা যেটা বললেন, ওকে আনাই হয়েছে যাতে করে যেন আমরা ভিডিও করি, ভিডিও প্রচার করবো না এই কথা বলে। তার মানে ও বর্তমান যে কনসিকোয়েন্সের মধ্যে আছে, সেই কনসিকোয়েন্সটা একটু জটিল, যে কারণেই ও এই ভিডিওতে বা পরিবার খুঁজে পাওয়ার জায়গাটাকে অনেকখানি ওকে টেনশনে ফেলে দিয়েছে, নাম্বার 1। তার মানে দেখেন, আমি কখনোই পাবলিক সেন্টিমেন্টের জায়গাটাতে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করার চেষ্টা করিনি, কারণ এই অনুষ্ঠান জনগণের অনুষ্ঠান। এই অনুষ্ঠান যদি আমি গোপন করতাম আজকে, তাহলে হয়তো বা আমি জানি না তোর ভালো মন্দ কী হতো না হতো, তবে বিষয়টা অন্যরকম দাঁড়াতো, মিথ্যা কথা বলা হতো ওকে। আমি ডেফিনেটলি রেকর্ড করতাম, ইমোশনের জায়গা থেকে সমস্ত কিছু নিতাম, নিয়ে আমি যেটা করতাম ডেফিনেটলি আমি প্রচার করতাম, এবং প্রচার করলে তাহলে রিয়েল আসপেক্ট যেটা সেটা আসতো না। কারণ ও দেখা যেত পরিবারে গিয়ে একটা সমস্যা ফেস করছে, ও বলতো ভাই আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনি প্রচার করবেন না, তারপর আপনি কেন করলেন? সো ডেফিনেটলি এটা একটা হটকারিতা হতো, সেই জিনিসটা আমি আপন ঠিকানায় কখনো করিনি এবং আমি করবও না, এটা হচ্ছে বিষয়। যে ছবিটার কথা বলছিলাম বলে আমি ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে রান লোলা রান। আমি সম্ভবত জানি না, এটা সম্ভবত জার্মানির কোনো একটা ছবি, 1 ঘন্টার বোধহয় একটা ছবি, রান লোলা রান। একটা ছবিতে পুরো একটা গল্প দেখানো হয়েছে যে 1 মিনিট 2 মিনিট আকপিস করলে একই ঘটনা কিভাবে ঘটে যেতে পারে জীবনে। যে ঘটনা ঘটছে সেটা 2 মিনিট পরে ঘটলে কি হয়, 2 মিনিট আগে ঘটলে কি হয়, 2 মিনিট আগে যদি আমরা জীবনটাকে যেভাবে শুরু করি, পুরো ছবিটাই শুরু হয়েছে হচ্ছে যে একটা দৌড়ের মধ্য দিয়ে, একটা মেয়ে দৌড়াচ্ছে, আমার এত ডিটেল মনে পড়ছে না, সে যদি 2 মিনিট আগে শুরু করে দৌড়টা, তাহলে ঘটনা কি দাঁড়ায়, 2 মিনিট পরে শুরু করলে ঘটনাটা কি দাঁড়ায়। আমাদের পুরো জীবনটাই আসলে এই রকম একটা কনসিকোয়েন্সেসের মধ্যে বন্দী, এবং আমরা যখন যেটা করার কথা সেটা না করে যদি একটু ডিলে করে ফেলি, একটু যদি টিউনিং করে অন্যদিকে ঘুরিয়ে দিই, পুরো ঘটনাটা অন্যদিকে ঘটে যায়, পুরো রেজাল্টটাই অন্যরকম ঘটে যায়। তো আজকে আমার এই অনুষ্ঠানটা ধারণ করতে গিয়ে এরকম একটা অনুভূতি হয়েছে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, রাসেল তার পরিবারের কাছে ফিরে যাক, রাসেলের জীবনটা সহজ করুক, এবং রাসেল অনেক ভালো থাকুক, সেই শুভকামনায় আমরা শেষ করছি।
না, আমাদের ভিডিও রেজাল্টটা পেন্ডিং হলো, তবে আসলে রেজাল্ট কি সেটা তো আমরা অন্তরে পেয়ে গিয়েছি। হ্যাঁ, মুখ থেকে বের হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।